নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নদীর মাঝখানে। অনেক লোকজনের ভিড় ঠেলে সেই মেয়েটি এসে অবনীশের পায়ের উপর এক্কেবারে ঝাঁপিয়ে পড়ল প্রণাম করবার জন্যে। অবনীশ সেই মুহূর্তে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলেন। বেশ চমকে উঠে কিছুটা পিছিয়ে গেলেন। মেয়েটি হাঁটু গেড়ে বসে থাকা অবস্থাতেই মুখ তুলে জিজ্ঞেস করল, আমায় চিনতে পারছেন? মনে আছে? কোনো মেয়েকে মুখের ওপর মনে নেই, চিনতে পারছি না, সে তো আর বলা যায় না। অবনীশ হাসি হাসি মুখ করে মাথাটা হেলালেন একটুখানি। হেডমাস্টার ও অন্যান্য কয়েকজন বললেন, আরে পাগল মেয়ে, ওঠ ওঠ। মেয়েটি এবার উঠে দাঁড়িয়ে বলল, আমার নাম শান্তি, শান্তি সান্যাল। আপনি বর্ধমানে বইমেলায় আমার খাতায় 4 লাইন কবিতা লিখে দিয়েছিলেন। অবনীশ এবার খুব নিপুণ মিথ্যে আন্তরিকতার সঙ্গে বললেন, বাহ, মনে থাকবে না কেন? হেডমাস্টার মশাইয়ের সঙ্গে আলোচনা আর জমল না। অন্যদের 2-1টা প্রশ্নের উত্তর দিতে লাগলেন অবনীশ। শান্তি মাঝে মাঝে বাধা দিয়ে বলতে লাগলো, আহ, তোমরা ওকে অত বিরক্ত করো না বাপু, উনি টায়ার্ড হয়ে আছেন, বিকেলবেলা তো উনি মিটিংয়ে বলবেনই। অন্যরা তবু ছাড়তে চায় না। শান্তি তার হাত ধরে টেনে বলল, এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে কি করবেন? আসুন, আমার সঙ্গে আসুন। স্কুল বাড়ির সামনের মাঠে মেলা বসেছে। এদিকে ঘুরছে নাগরদোলা, আর একদিকে মঞ্চ বাঁধা হচ্ছে। বিকেলে সেখানে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অবনীশ সেটা উদ্বোধন করবেন। প্যান্ট শার্টের বদলে ধুতি পাঞ্জাবি পরে এসেছেন অবনীশ। তিনি ভেবেছিলেন গ্রামের অনুষ্ঠানে প্যান্ট শার্ট পরাটা মানাবে না। এসে অবশ্য দেখছেন গ্রামের অনেকেই এখন প্যান্ট শার্ট পরে। স্কুল মাস্টারেরা পর্যন্ত ধুতি প্রায় চোখেই পড়ে না। স্কুল বাড়ির পেছন দিকে ছোট বাগান আর পুকুর, বেশ পরিষ্কার জল। হাঁটতে হাঁটতে সেদিকে শান্তি এসে বলল, আপনার সঙ্গে যখন প্রথম দেখা হয় তখন আমি ছাত্রী ছিলাম। কিছু একটা কথা খুঁজে পেয়ে অবনীশ জিজ্ঞাসা করলেন, তুমি কোন কলেজ থেকে পাশ করেছো? এখন তুমি কি করো? শান্তি ফিক করে হেসে বলল, আমাদের এখানেই তো কলেজ আছে, মাত্র 3 মাইল দূরে, সেখান থেকেই পাশ করেছি। তারপর এখন বেকার, হাজার হাজার ছেলে মেয়ের মতন ওই টুকটাক টিউশনই করি। অবনীশ অনেক দিন কোনো গ্রামের দিকেই আসেনি। আজকাল অনেক জায়গাতেই কলেজ হয়েছে। গ্রামের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য শহরে আর আসতে হয় না, খুব ভালো কথা। গ্রামের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে এবং গ্রামের শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। গ্রামের মেয়ে টিউশনি করে জীবিকা অর্জন করছে, তার কাছে একেবারে নতুন খবর। কালো রঙের ছিপছিপে গড়ন শান্তির। মুখখানায় তেমন সৌন্দর্য নেই, তবে সপ্রতিভ ভাব আছে। সে কথা বলার সময় অবনীশের চোখের দিকে সোজাসুজি তাকায়। সে আবার হেসে বলল, আপনি আমাকে মোটেই চিনতে পারেননি, আর পারবেনও না তা আমি জানতুম। অবনীশ বললেন, তুমি গ্র্যাজুয়েট মেয়ে, অমন ঢিপ করে পায়ের উপর আছড়ে প্রণাম করতে গেলে কেন? সেজন্যই তোমায় চিনতে পারিনি। অত ভক্তির কি আছে? শান্তি বলল, ওই রকম করতে হলো আপনার দৃষ্টি আকর্ষণের জন্য। যদি শুধু অটোগ্রাফের খাতাটা বাড়িয়ে দিতুম, আপনি আমার মুখের দিকে ফিরেও তাকাতেন না। আপনি কি ভিড় পছন্দ করেন? না, একেবারেই না। তাহলে এসব সভা সমিতিতে আসেন কেন? 2-1টা জায়গায় না গিয়ে তো আর পারা যায় না। চেনাশোনারা খুব ধরাধরি করে, তবে এ জায়গাটায় আমি আগ্রহ করেই এসেছি। অনেক দিন গ্রামের মাটিতে পা দিইনি, খেজুরের রস খাইনি। ভাগ্যিস এসেছেন,
তাই আপনাকে কাছাকাছি পাওয়া গেল। আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। আজ রাত 3টে থাকছেন তো? কাল সকালে আপনাকে খেজুরের রস খাওয়াবো। আমার সঙ্গে তোমার অনেক কথা আছে? হ্যাঁ। তার আগে একটা অভিযোগ জানাই। আমি আপনাকে অন্তত 7খানা চিঠি লিখেছি। আপনি মোটে একবার উত্তর দিয়েছেন, সে প্রথমবার। তারপর একদম চুপ। আচ্ছা, আমাদের বুঝি চিঠি লিখতে পয়সা খরচ হয় না? চিঠির প্রসঙ্গে অবনীশের মনে পড়ল, হ্যাঁ, শান্তি সান্যাল নামটা তার চেনা। বেশ গোটা গোটা হাতের লেখা। চিঠির সঙ্গে তার 2-1টি কবিতা থাকে। সব চিঠির উত্তর দেওয়া যায় না, শুধু সময়ের অভাবেই নয়। একজনকে কি বারবার চিঠি লিখবেন? সাধারণ চিঠি লিখতে ইচ্ছে করে না। প্রায় প্রতিটি চিঠিকেই অসাধারণ করে তোলার প্রতিভা একমাত্র রবীন্দ্রনাথেরই ছিল। চিঠির সঙ্গে যদি কেউ গল্প কবিতা পাঠায়, তাহলে উত্তর দেওয়া আরো মুশকিল হয়। সেসব লেখা খারাপ লাগলে মিথ্যে প্রশংসা করা যায় না, আবার সত্যি কথাও বলা যায় না। শান্তির কবিতাগুলি বেশ কাঁচা, কবি হওয়ার কোনো সম্ভাবনাই তার মধ্যে নেই। অবনীশ কথা ঘোরাবার জন্য বললেন, তোমার কবিতাগুলো আমার মনে পড়ছে। তুমি শুধু প্রেমের কবিতা লেখো। কারোর সঙ্গে তোমার কি গভীর প্রেম আছে বুঝি? শান্তি বলল, ওসব বানানো। গ্রামে আবার প্রেম হয় নাকি? কেন? রাধাকৃষ্ণও তো গ্রামের ছেলে মেয়ে ছিল। কৃষ্ণ কালো, রাধা ফর্সা, এটা মনে নেই? কালো মেয়েরা প্রেমিক হতে পারে না, কেউ পাত্তাই দেয় না। অবনীশ বুঝতে পারলেন এই প্রসঙ্গটা আর বেশি দূর না টানাটাই ভালো। শান্তি শুধু বেকার নয়, তার বয়সী মেয়েদের বিয়ে হওয়া কথা আছে, বিশেষত গ্রামে। শান্তির বিয়ে হয়নি বোঝাই তা যাচ্ছে। পুকুরের ঘাটে বসে অবনীশ। একটা সিগারেট ধরাতেই উদ্যোক্তাদের পক্ষ থেকে 2টি ছেলে এসে বলল, স্যার, আপনাকে আমাদের প্রেসিডেন্ট একবার ডাকছেন। শান্তি একজনকে ধমক দিয়ে বলল, আবার ওনাকে বিরক্ত করছিস? প্রেসিডেন্টকে বল যে উনি গ্রাম দেখতে বেরিয়ে গেছেন। আশ্চর্য। অন্যজনকে সে বলল, এই তাপস, তোরা ওনাকে ডেকে নিয়ে এসে শুধু বকাবকি করবি? হ্যাঁ, উনি কাছাকাছি গ্রাম ট্রাম একটু ঘুরে দেখতে চান না? তাপস বলল, একটা গাড়ির ব্যবস্থা হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে বেরোনো হবে। প্রেসিডেন্ট বলেছেন বিকেলে তার বাড়িতে স্যারকে চা খেতে হবে। শান্তি সারা মুখে হাসি ছড়িয়ে বলল, শুনলেন তো, এরা যা ঠিক করবে আপনাকে তাই করতে হবে। আপনি প্রেসিডেন্টের বাড়িতে চা না খেলে তার প্রেস্টিজ থাকবে না। বাইরে সভা সমিতি করতে গেলে এরকম কিছু বাধ্যবাধকতা থাকে, তা কি অবনীশ জানেন? তিনি ছেলে দুটিকে বললেন, ঠিক আছে, বিকেলে যাব চা খেতে, তোমরা ওকে বলে দিও। ছেলে দুটি চলে যাওয়ার পর শান্তি খানিকটা ঠাট্টার সুরে বলল, আপনি গাড়িতে চেপে গ্রাম ঘুরতে বেরোবেন? অবনীশ বললেন, আর কিভাবে যাওয়া যায়? পায়ে হেঁটে না ঘুরলে কিছুই দেখা হবে না। আপনি 1-1.5 মাইল হাঁটতে পারবেন? তাহলে আপনাকে একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে পারি। কিরকম জায়গা? একটু দূরেই আমাদের গ্রাম। আমাদের বাড়িতে একবার আপনাকে নিয়ে যেতে চাই। একটা নদী পেরিয়ে যেতে হয়। আমাদের গ্রামে এখনো অনেক গাছপালা আছে, এরকম সবুজ গ্রাম। আপনি বেশি দেখেননি কিন্তু। ঠিক আছে, যেতে পারি, হাঁটতে আমার আপত্তি নেই। সঙ্গে আর কেউ যাবে না? আর কারো যাওয়ার দরকার কি? আপনাকে নিয়ে আমি চুপি চুপি পালিয়ে যাব, ভয় নেই, ঠিক সময়ে আবার আপনাকে ফিরিয়ে দেব। অবনীশ একটুক্ষণ চিন্তা করলেন। মিটিং করতে এসে একটি মেয়ের সঙ্গে আলাদাভাবে কোথাও চলে যাওয়া কি ভালো দেখাবে? কেউ না কেউ নিশ্চয়ই তার খোঁজ করবে। শান্তি তার হাত ধরে টেনে বলল, তাহলে দেরি করে লাভ কি, উঠুন। অবনীশ বললেন, উদ্যোক্তাদের কারোকে একটু খবর দিয়ে এসো। আরে কিচ্ছু খবর দিতে হবে না, ওরা তো জানেই আপনি আমার সঙ্গে আছেন। আমাকে সবাই চেনে, ঠিক বুঝতে পারবে। পুকুরের পাশ দিয়ে রাস্তা, তারপর ধান ক্ষেত।
আলের ওপর দিয়ে শর্টকাট করতে চায় শান্তি। জমিতে এখন সদ্য ধান রোয়া হয়েছে। এরকম ভাবে মাঠের মধ্যে দিয়ে অনেক দিন হাঁটেনি অবনীশ। ধুতিটা উঁচু করে ধরে রেখে ভাবলেন, প্যান্ট পরে এলেই ভালো হতো, চটিতে কাদা লেগে যাচ্ছে। এসব জায়গায় সবচেয়ে সুবিধে খালি পায়ে হাঁটা। শান্তির পায়ে রবারের চটি। প্রাইভেট টিউশনি করার বদলে ধান রোয়ার কাজ করলেই যেন শান্তিকে বেশি মানাতো। অবশ্য যে চাষিরা মাঠের কাজ করে তারা যে কলেজে পড়াশোনা করতে পারবে না তার কোনো মানে নেই। অবনীশ জিজ্ঞেস করলেন, তুমি কটা টিউশনি করো শান্তি? 3টে। তার মধ্যে এক জায়গায় মাইনে দেয় না। আমার বাবা একজনের কাছ থেকে 250 টাকা ধার নিয়েছিলেন। আমি তার মেয়েকে পড়িয়ে সেই ধার শোধ দিচ্ছি। 1 বছর পড়াতে হবে। আজকাল গ্রামের ছেলে মেয়েদের বুঝি বাড়িতে মাস্টার লাগে। মাধ্যমিক পরীক্ষার আগে অনেকেই মাস্টার রাখে। স্কুলে লেখাপড়া তো আর বিশেষ কিছু হয় না। আচ্ছা, তুমি কবিতা লেখার উৎসাহ পেলে কার কাছ থেকে? কেউ উৎসাহ দেয়নি, এমনকি আপনিও কিছু সাহায্য করলেন না। আপনাদের শহরের ছেলেমেয়েরাই বুঝি সবকিছু করবে? কোনো পত্র পত্রিকায় আমাদের চান্স দেয় না? দেয় না বুঝি? আহা, আপনি তো ভালো করেই জানেন। আপনি নিজেই তো চান্স দেননি আমাকে। কত কবিতা পাঠিয়েছি। মুশকিল কি জানো, কবিতার ভাষা খুব তাড়াতাড়ি বদলায়। গ্রামে বসে তোমরা ঠিক বুঝতে পারবে না। তোমরা যে কবিতা লেখো তা বড় পুরনো ভাষায়। আমরা তো গ্রামে বসে সব বই আর পত্রপত্রিকা পাই না। আমরা শিখব কি করে? সে সমস্যার সমাধান তো আমি করতে পারবো না। তবে না শিখলে চান্স পাওয়া কিন্তু অসম্ভব। তুমি বরং গল্প টল্প লেখার চেষ্টা করতে পারো। কবিতার চেয়ে গল্প লেখা বোধহয় একটু সহজ। গল্প লেখা সহজ? তাহলে তো সবাই গল্প লিখতো। কোনাকুনি একটা ধান ক্ষেত পার হয়ে ওরা একটা আম বাগানে ঢুকলো। এই বাগানটা আগে বেশ বড় ছিল বোঝা যায়। এখন ভেতরে ভেতরে বাড়ি উঠেছে। এক জায়গায় একটা গাছ কেটে তার ডালপালা চাপানো হচ্ছে একটা গরুর গাড়িতে। বাগানটার পাশেই নদী। সেই নদীটি দেখে অবনীশ প্রথমে অবাক, তারপরে খুশি হলেন। এরকম একটা নদী তিনি আশাই করেননি। অধিকাংশ নদী তো এখন মজে হেজে গেছে। এই শীতকালে প্রায় কোনো নদীতেই জল থাকে না, কিন্তু এই নদীটি বেশ জল আছে, স্রোতও আছে। বেশ টলটলে জল, দুপাশে উঁচু পাড়, বেশ একটা ঝকঝকে তকতকে ভাব। অবনীশ বলল, বাহ, বেশ সুন্দর তো। শান্তি বলল, বলেছিলাম না আপনার ভালো লাগবে। ও পাশে আমাদের গ্রাম। আমাদের বাড়িটা কিন্তু মাটির বাড়ি। আমার জন্মও মাটির বাড়িতে। আপনি গ্রামে জন্মেছিলেন? হ্যাঁ, তবে গ্রাম ছেড়েওছিও বহু বছর হয়ে গেল। চলুন আমাদের বাড়িতে আপনাকে মুড়ি আর পাটালি গুড় খাওয়াবো। নিশ্চয়ই অনেকদিন খাননি। আপনারা তো সকালে স্যান্ডউইচ খান, তাই না? কলকাতায় মুড়ি আর পাটালি গুড় দুটোই পাওয়া যায়, তবে অনেকদিন মুড়ি পাটালি গুড় একসঙ্গে খাওয়া হয়নি, তা ঠিক। আমি কোনোদিন স্যান্ডউইচ খাই না, মুড়ির সঙ্গে ডিম ভাজা খাই। জলের কাছে এসে অবনীশ বললেন, কাছাকাছি কোনো ব্রিজ নেই তো দেখছি। এদিক থেকে ওপারে যায় কি করে? খেয়া নৌকা আছে, দেখি মাঝি কোথায় গেল। ঘাটে 2-3টে নৌকা বাঁধা, কিন্তু কাছাকাছি কোনো মানুষজন দেখা গেল না। একটু দূরে একটা দোকান ঘর। শান্তি সেদিকে খোঁজ নিতে গিয়েও ফিরে এলো। খেয়া নৌকার মাঝি সেখানে নেই। কেউ বলেছে তার নাকি খুব জ্বর, অন্য একজনের আসবার কথা। শান্তি বলল, আসুন নৌকায় উঠে বসি। নৌকায় ওঠার কায়দাটা একেবারেই ভুলে গেছেন অবনীশ। তিনি আনাড়ির মতন গলুয়েতে পা দিতেই নৌকাটা সরে গেল। তিনি আরেকটু হলেই আছাড় খাচ্ছিলেন। শান্তি শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে হাসিতে একেবারে নুয়ে পড়তে লাগলো। অবনীশের মতন একজন খ্যাতিমান মানুষকে লজ্জায় পড়তে দেখে
সে বেশ মজা পেয়েছে। নৌকোর খোলে বেশ খানিকটা জমা জল রয়েছে। শান্তি একটা মগ দিয়ে জল ছিঁচতে লাগলো। অবনীশ বসে পড়ে একটা সিগারেট ধরিয়ে ব্যক্তিত্ব ফিরিয়ে আনবার চেষ্টা করলেন। তিনি যে এখন 58 বছর বয়স্ক একজন ভারিক্কি মানুষ, সেটা তিনি মাঝে মাঝে ভুলে যান। শান্তি বলল, আমি নৌকো চালাতে পারি জানেন। মাঝির জন্য বসে না থেকে আমি আপনাকে ওপারে নিয়ে যেতে পারি, যাব? কিছু না ভেবেই অবনীশ মাথা নেড়ে সম্মতি জানালেন। শান্তি প্রায় বালিকার মতন খুশি হয়ে দড়ি খুলে দিল। তারপর বৈঠা জলে ডুবিয়ে বলল, আমি ভালো কবিতা লিখতে পারি না বটে, কিন্তু গরুর দুধ দুইতে পারি, কাসুন্দি বানাতে পারি, বড়ি দিতে পারি, এমনকি গাছেও উঠতে পারি। অবনীশ স্মিত হেসে শান্তির দিকে তাকিয়ে রইলেন। এত গুণের মেয়ে, অথচ তার বিয়ে হচ্ছে না শুধু গায়ের রং কালো বলে। নিশ্চয়ই ওর বাবার পণ দেওয়ার সাধ্য নেই। অপমানজনক ভাবে বিয়ে করাচ্ছে এরকম একটা মেয়ে কুমারী অবস্থাতেও তো কাটিয়ে দিতে পারে সারাটা জীবন। কিন্তু বিয়ে না হোক, একজন প্রেমিকও থাকবে না। তখন প্রেমের প্রসঙ্গ তুলতে শান্তি চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলেন। মেয়েটি এমনিতে বেশ হাসিখুশি হলেও ওর কোনো গোপন দুঃখ আছে, সে কথা জিজ্ঞেস করা যায় না। ওর কবিতাগুলিকে তিনি নিতান্ত তুচ্ছ অকিঞ্চিতকর ভেবেছিলেন, কিন্তু সেগুলির রচনার পিছনে আছে এক যুবতীর অকপট হৃদয় বেদনা। বেশ ভালোই বৈঠা চালাতে পারে শান্তি। নৌকাটা হেলল দুলল না, ঘুরে গেল না, সোজাই এগোলো। অবনীশের মুখোমুখি বসেছে শান্তি, আঁচলটা জড়িয়ে নিয়েছে কোমরে। এখন এই ভূমিকায় তার মুখে একটা অন্যরকম সৌন্দর্য এসেছে। ষড়যন্ত্র করার মতন মুখটা ঝুঁকিয়ে এনে শান্তি ফিসফিস করে বলল, নৌকাটা যখন পাওয়া গেছে তখন একটু গিয়ে কি হবে, আরো খানিকটা ঘুরবেন? ওই যে দূরে তাল গাছটা দেখছেন, ওই পর্যন্ত ঘুরিয়ে আনতে পারি, যাবেন? এক্ষেত্রে হ্যাঁ কিংবা না কি বলা উচিত তা ভেবে পেলেন না অবনীশ। আর কেউ নেই, শুধু একটি মেয়ের সঙ্গে নৌকোয় করে বেড়ানো তো আনন্দেরই ব্যাপার, কিন্তু সেটা কি বাড়াবাড়ি হয়ে যাবে না? এইরকম গ্রাম দেশে নিশ্চয়ই এ নিয়ে কথা উঠবে। অবনীশ তো ফিরে যাবেন আগামীকাল, তারপর যদি শান্তির ওপর অত্যাচার হয়। কিন্তু অবনীশ তার লেখার মধ্যে কোনো রকম সংস্কারকে প্রশ্রয় দেন না। নারী পুরুষের সহজ মেলামেশায় বিশ্বাস করেন। তিনি একটি মেয়ের আহ্বানে সাড়া দেবেন না? তিনি জিজ্ঞেস করলেন, এটা তো খেয়ার নৌকো, অন্যদের লাগবে না? অন্যরা না হয় একটুখানি দাঁড়াবে। না না, চলো ওপারে গিয়ে তোমার বাড়িটাই ঘুরে আসি, মুড়ি আর গুড় খাওয়াবে বললে যে। এই যা, ধরুন ধরুন। বৈঠাটা শান্তির হাত থেকে খসে পড়ে গেল, না শান্তি ইচ্ছে করে ফেলে দিল? বেশ স্রোত আছে, হাত বাড়িয়েও সেটা ধরা গেল না। এবার নৌকাটা ঘুরতে লাগলো। শান্তি বলল, এখন আমরা ভাসতে ভাসতে যেখানে খুশি চলে যাব, আর ইচ্ছে করলেও ফেরা যাবে না। অবনীশ বিরক্ত হওয়ার বদলে হালকাভাবে হাসলেন। হঠাৎ একটি মেয়ে তাকে ভিড় থেকে টেনে নিয়ে এলো, তারপর নদীর বুকে তার তার সঙ্গে নৌকোয়। এই নৌকো আপন মনে ভাসবে, এ যেন এক প্রেমের দৃশ্য। বয়সটা একটু কম হলে আরো উৎসাহিত হওয়া যেত। শান্তির সঙ্গে তার বয়সের তফাৎ প্রায় 35 বছর তো হবেই। কেউ তাকে শান্তির প্রেমিক ভাববেন না ভুলেও। অন্যদের চোখে তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, তার বদলে অন্য কারোর সঙ্গে শান্তির এই পাগলামির খেলা কি উচিত ছিল? সেরকম তো চওড়া নদী নয়, অকুলে ভেসে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দুপারে কিছু কিছু লোক জমেছে, তারা এই দৃশ্য দেখছে। কে একজন চেঁচিয়ে উঠল, এই শান্তি, নৌকোটা এদিকে ঘুরিয়ে নিয়ে এসো। শান্তি অবনীশকে বলল, ওদের কথা শুনবেন না, ওদিকে তাকাবেন না। অবনীশ মনে মনে বললেন, আমি বেদব্যাস আর তুমি মৎস্যগন্ধা। ক্রমে চেঁচামেচি বাড়তে লাগলো।
নদীর বুকে একটা নৌকোয় শুধু একটি নারী ও পুরুষ আপন মনে বসে আছে। এই দৃশ্য অন্যদের সহ্য হয় না। অবনীশ বেদব্যাস নন, চারপাশে কুয়াশার আড়াল সৃষ্টি করার ক্ষমতা তার নেই। একসময় শান্তি চেঁচিয়ে বলল, ফিরতে পারছি না, বইটা ভেসে গেছে। এবার আর একটা নৌকো এগিয়ে এলো, তাতে দুজন মানুষ। একজন নৌকোটা চালাচ্ছে, অন্যজন দাঁড়িয়ে রাগত সুরে বলতে লাগলো, এই শান্তি, তুই কার হুকুমে এই নৌকো নিয়ে এসেছিস রে? কে আর নৌকো নেওয়ার অর্ডার তোকে কে দিয়েছে? কলকাতা থেকে ভদ্রলোক এসেছেন, যদি নৌকোটা উল্টে যেত। অবনী সে ব্যাপারে চিন্তিত ছিলেন না। একসময় তিনি ভালোই সাঁতার জানতেন, সাঁতার কেউ ভোলে না। ধুটি টুটি নিয়ে একটু অসুবিধে হতো বটে, কিন্তু জলে ডুবে যেতেন না। শান্তি সেই লোকটিকে বলল, তুমি এত ধমকাচ্ছ কেন গো? তোমার নৌকো নিয়েছি নাকি? লোকটি দাঁত কিড়মিড় করে বলল, তোর বড় বার বেড়েছে না? শান্তি অবনীশের দিকে তাকিয়ে বলল, আমরা বেড়াচ্ছিলাম তো, তাই ওদের হিংসে হয়েছে। দুটো নৌকো গায়ে গায়ে লাগলো। সেই লোকটি আবার বলল, শান্তি, তুই কারুকে কিছু না বলে কেন এনাকে নদীতে নিয়ে এসেছিস রে? শান্তি বলল, বেশ করেছি, তুমি বেশি চোখ রাঙাবে না বিশুদা। তখন সেই বিশুদা নামে যুবকটি ঝুঁকে এসে ঠাস করে একটা চড় কষালো শান্তির গালে। অবনীশ স্তম্ভিত হয়ে গেলেন। এ কি কাণ্ড! কিন্তু তিনি কিছু প্রতিবাদ করার আগেই শান্তিও উল্টে চড় লাগাতে গেল যুবকটিকে। দুজনের ঝাপটা ঝাপটিতে নৌকো এবার সত্যি উল্টে যাওয়ার জোগাড়। তা অবশ্য হলো না। অন্য নৌকো চালকটির বকুনিতে দুজনেই থেমে গিয়ে ফুঁসতে লাগলো। অবনীশ আড়ষ্ট হয়ে বসে রইলেন। সভার উদ্যোক্তাদেরও দুজন ছুটে এসে নদীর ধারে জমেছে। এদিকে নৌকা ভিড়তেই তারা শান্তিকে খানিকটা বকাবকি করে অবনীশের কাছে ক্ষমা চেয়ে তাকে নিয়ে গেল স্কুল বাড়িতে। সেখানে আলাদা একটি ঘরে তার বিশ্রামের ব্যবস্থা। শান্তির বাড়িতে আর যাওয়া হলো না। শান্তির সঙ্গে তার দেখাও আর হলো না। বিকেলের মিটিংয়ের সময়ও শান্তি নেই। অভিমান হয়েছে তার, তা তো হতেই পারে, কিন্তু শান্তিকে যে চড় মারা হয়েছে তা নিয়ে কোনো চাঞ্চল্য নেই। কেউ সে বিষয়ে আলোচনাও করছে না। সন্ধ্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠান। সবটা বসে দেখতে হলো অবনীশকে। খুব যে ভালো লাগছে তা নয়, কিন্তু ভদ্রতা করে বসে তো থাকতেই হবে। একসময় তিনি সিগারেট টানবার জন্য বাইরে এলেন। বেশ বড় মাঠ, পেছন দিকে লোকজন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। অবনীশ হাঁটতে হাঁটতে অনেকটা চলে এলেন একেবারে পেছন দিকে। আধো অন্ধকারে দুটি নারী ও পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে। অবনীশ সেদিকে আর এগোতে চাইলেন না। হঠাৎ একটা হাসির শব্দ শুনে তিনি চমকে উঠলেন। হাসিটা চেনা, শান্তি। অবনীশ এক পলক তাকিয়ে দেখলেন তার পাশের যুবকটি সেই বিশুদা। ওদের দাঁড়িয়ে থাকার মধ্যে একটা ঘনিষ্ঠতা স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আজ দুপুরের ঘটনার পরেই ওদের মধ্যেই ঘনিষ্ঠতা হলো। শান্তি তাকে নিয়ে বেড়াতে গিয়েছিল বলেই ঈর্ষা হয়েছিল ওই বিশু নামের ছেলেটির। তাহলে এতটা বয়স হলেও তিনি পুরোপুরি বুড়োদের দলে চলে যাননি। যুবকেরা এখনো তাকে ঈর্ষা করে। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নদীর মাঝখানে গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের একটি কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।